নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বিকাশদা, শেষ পর্যন্ত কি মনে হচ্ছে যে কিনারা হবে আর্চিকরের অবাগিনীর খুন এবং ধর্ষণের ঘটনার? হওয়া উচিত, না হলে তো সেটা গোটা ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত লজ্জার হবে। কিন্তু তথ্য প্রমাণ লোপাটের তো অভিযোগ সিবিআইও করছে, বলছে ফরেনসিক ভাবে হয়নি। তাদেরও আনতে হবে তদন্তের আওতায়, সেটাই তো সিবিআই এর কাজ। আপনার কি ধারণা কতটা তথ্য প্রমাণ লোপাট হয়েছে? তথ্য প্রমাণ লোপাট তো নিঃসন্দেহে হয়েছে, প্রথম কয়েক ঘন্টাই তো ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। তা কবের মধ্যে কিনারা হবে আপনার মনে হচ্ছে, আর কতটা লাগবে? সেটা তো সিবিআই এর এক্সপার্টিসের উপর ডিপেন্ড করছে। এখনো দেখি 5 তারিখে তো আছে, কি রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টে দেখি। আপনি কি সেদিন যাচ্ছেন সুপ্রিম কোর্ট? হ্যাঁ। তবে এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত করছে, আপনার কি মনে হচ্ছে যে তারা? আমার নিজের ধারণা সিবিআই কিন্তু কোয়াইটলি এগোচ্ছে, আমার নিজের মনে হচ্ছে। ঠিক ঠিক, মানে এখনো আপনারা বিশ্বাস বা আস্থা রাখছেন সিবিআই এর উপর? নিশ্চয়ই এখন রাখছি, কারণ সিবিআই বারবার যেটা বলি আমি, এটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি দেশে, তার উপরে ভরসা না রাখলে পরে তো দেশের ডেমোক্রেসি থাকবে না। ঠিক। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে নিশ্চয়ই সিবিআই অগ্রগতি মুখবন্ধ খামে জমা দেবে। তার কপি চাইবো, দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, মানে এখনো আশাহত আপনি হননি? আমি এখনো নিরাশ নই বা হতাশও নই। অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আমার কথোপকথন আপনারা শুনলেন। বিকাশবাবু আশাবাদী যে অভাগিনীর ধর্ষণ হত্যাকাণ্ডের কিনারা সিবিআই করতে পারবে, কিন্তু সময়সীমা নিয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। তার আশা সেখানে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, মুখবন্ধ খামে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে সুপ্রিম কোর্টকে অবহিত করবে। এবং বিকাশবাবু জানিয়েছেন সিবিআই এর রিপোর্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী হিসাবে তিনি দেখতে চাইবেন এবং সেজন্য সুপ্রিম কোর্টে আবেদনও করবেন। 9ই অগস্টের পর অনেকটা দিন কেটে গেল, জনমানসে ক্রোধ বাড়ছে, আশঙ্কা বাড়ছে, শেষ পর্যন্ত কিনারা হবে তো? এই প্রেক্ষিতে কতগুলো প্রশ্ন তোলা আমার মনে হয় খুবই আবশ্যিক। দেখুন, পানিহাটি পুরসভা পরিচালিত যে শ্মশান ঘাট, সেখানে দাহ করা হয়েছে অভাগিনীকে। সেখানে মৃত্যুর সময়ে লেখা হয়েছে 12:44। শ্মশানের সেই সার্টিফিকেট সমাজ মাধ্যমে ঘুরছে। আমরা শুনছিলাম যে খুনের সময় ভোর 3টে থেকে 6টার মধ্যে, তাহলে মৃত্যুর সময় 12:44 কেন উল্লেখ করা হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিবিআই সূত্র জানাচ্ছে বিভিন্ন ব্যক্তির বয়ানে অসঙ্গতি, ঠিক সেমিনার হলেই খুনটা করা হয়েছিল কিনা, নাকি অন্য কোথাও খুন করে মৃতদেহ সেমিনার হলে সাজিয়ে রাখা হয়েছিল, সিবিআই এর গোয়েন্দারা তা নিয়ে কিন্তু ধন্ধে রয়েছে। যে সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত হিসাবে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই তো প্রধান অভিযুক্ত ধরা পড়ে গেছে। একটি প্রতিবেদনে দেখলাম, দি ওয়াল বলে যে পোর্টালটা আছে, তাতে একটি প্রতিবেদনে লেখা হয়েছে সিবিআই সূত্রকে উদ্ধৃত করে,
সঞ্জয় কিন্তু এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ নাকি অস্বীকার করেছে। সে বলেছে তার এক পরিচিত সেখানে ভর্তি ছিল, তাকে দেখতে সে গিয়েছিল, তারপর সেমিনার রুমের দরজা খোলা থাকায় সে ঢুকে পড়ে। এখন প্রশ্ন, অত রাত্রে সঞ্জয় সেমিনার রুমে গিয়েছিল কেন? তার পরিচিত কোথায় ভর্তি হয়েছে? এ সম্পর্কে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে সিবিআই সূত্রকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে যে সঞ্জয়, ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, এই খুনের সঙ্গে তার যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি সিবিআই এর পক্ষে দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে, তিনি বলেছেন যে খুনের ঘটনাস্থলে চরিত্র পরিবর্তন হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দেবে তাতে এই বিষয়গুলো থাকবে। দেখুন, মৃতদেহের ফরেনসিক পরীক্ষা করেন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা, তারা কিন্তু চিকিৎসক। আর ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করেন ফরেনসিক এক্সপার্টরা, তারা ফরেনসিক নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু চিকিৎসক নন। এখানে শোনা যাচ্ছে মৃতার শরীর থেকে, মৃতদেহ থেকে ফরেনসিকের নমুনা সংগ্রহ যারা করেছিলেন তারা সেই কাজে নাকি উপযুক্ত নন। স্পষ্ট করে বলা হচ্ছে না যে বিশেষজ্ঞ চিকিৎসকরাই কি মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করেছিলেন। নীতি হলো মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করার দায়িত্বে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, আর ঘটনাস্থলের ফরেনসিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিক এক্সপার্টরা, তারা কিন্তু চিকিৎসক নন। তাহলে মৃতদেহের ফরেনসিকের নমুনা যদি চিকিৎসক নন এমন ফরেনসিকের লোকজন সংগ্রহ করেন তাহলে প্রশ্ন উঠবে। সিবিআই এর আরো অভিযোগ, বেলগাছিয়ায় যে ফরেনসিক ল্যাবরেটরি আছে রাজ্য সরকারের, তারা সহযোগিতা করছে না। প্রশাসনের পক্ষ থেকে নানান অসহযোগিতার উল্লেখ নাকি সিবিআই করবে তাদের রিপোর্টে। ভাইরাল অডিও সামনে এসছে, প্রথমে বলা হচ্ছে অসুস্থ, তারপরে গুরুতর অসুস্থ, তারপরে আত্মহত্যা করেছে মেয়েটি। নির্যাতিতার বাবা মাকে একটি মহিলা কণ্ঠে বলছে, সে হসপিটালের সুপার, কিন্তু সে ডাক্তার নয়। এই অডিওর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি আমার পক্ষে, কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং অনেক প্রশ্ন উঠছে। মৃতার পরিবারের লোকজন বলেছে তারা যখন অভাগিনীকে প্রথম দেখেন, তার দেহকে প্রথম দেখেন, তার দেহ যে চাদরে ঢাকা ছিল পরবর্তীকালে সেই চাদর পরিবর্তন করা হয়েছে। কলকাতা পুলিশ অবশ্য এটাকে মানতে চায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ডিসি সেন্ট্রাল ইন্দিরা দেবী বলছেন যে ওই 11 ফুটের মধ্যে লোকজন ছিল, 40 ফুট কর্ডন অফ করা হয়েছিল। হাস্যকর যুক্তি। এত বড় ঘটনা ঘটলো, পুরো জায়গাটাকে কেন স্যানিটাইজ করা হলো না? 40 ফুট 11 ফুট, কলকাতা পুলিশ যা বয়ান দেবে সেটা বিশ্বাস করবার কোনো মানে আছে কি? প্রথম কথা, ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ওখানে কি করছিলেন? সন্দীপ ঘোষের আইনজীবী ওখানে কি করছিলেন? ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা অনেকে ছিলেন ওখানে, তারা কি করছিলেন? হাতের ছাপ, পায়ের ছাপ তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত লোক যদি ওই জায়গার মধ্যে জড়ো হয় তাহলে কি প্রমাণ পাওয়া সম্ভব? মৃতদেহ সৎকার করে এফআইআর করা হয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা বলেছেন, আমার 30 বছরের পেশাগত জীবনে এরকম অদ্ভুত কাণ্ড দেখিনি। তাহলে কিছু ঢাকার পরিকল্পনা,
কিছু লুকোনোর পরিকল্পনা, কোনো একজনকে বা কাউকে কাউকে বাঁচানোর পরিকল্পনা। যত দিন যাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। দেখুন, সিবিআই যখন তদন্তভার হাতে নিয়েছে তখন ঘটনা ঘটার পর 96 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। মৃতদেহ সৎকার হয়ে গেছে, সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, তাকে প্রধান অভিযুক্ত বলা হচ্ছে। তারপর থেকে বিভিন্ন মহলে অভিযোগ হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট। সিবিআই সূত্র বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং তারা এটা সুপ্রিম কোর্টে জানাবে। আমরা বলতেই পারি কেন সিবিআই ধরতে পারছে না। সিবিআই যদি প্রথম দিন থেকে তদন্ত করত তাহলে আমরা বলতে পারতাম এতদিন হয়ে গেল আপনারা কি করছেন। কিন্তু সিবিআই তদন্ত হাতে নিয়েছে ঘটনা ঘটার অনেকটা পরে, ততক্ষণে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘটনা পরম্পরা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ ঘটনার দিন কোন প্রভাবশালীকে ফোন করেছিলেন একাধিকবার। কেন মালদা মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালের ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন? কেন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ওখানে ছিলেন? কি কারণে আইনজীবী সেখানে ছিলেন? তড়িঘড়ি কেন মৃতদেহ সৎকার করা হয়েছে? কেন মৃতদেহ সংরক্ষণ করে আরো একটা ময়না তদন্ত করার সুযোগ পর্যন্ত রাখা হয়নি? এখন আবার পানিহাটি পুরসভা পরিচালিত শ্মশানের সার্টিফিকেট থেকে দেখা যাচ্ছে যে মৃতার মৃত্যুর সময় 12:44। অনেকগুলো প্রশ্ন উঠছে, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট বলছে 25টা আঘাতের চিহ্ন ছিল। সঞ্জয় রায়ের দেহে আঁচড়ের চিহ্ন আছে। মৃতার যৌনাঙ্গে যে সাদা ঠিক থেকে তরল পাওয়া গেছে সেটা কি বীর্য? সেটা কার বীর্য? অভিযুক্ত সঞ্জয়ের ডিএনএ পরীক্ষার রিপোর্ট কি পাওয়া গিয়েছে? যদি পাওয়া গিয়ে থাকে তাহলে অভিযুক্ত সঞ্জয়ের বীর্যের সঙ্গে মৃতার যৌনাঙ্গের সাদা ঠিক থেকে তরল কি এক? চিকিৎসক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলেন কিভাবে? একের পর এক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। যে 4 জুনিয়র ডাক্তার পড়ুয়া অভাগিনীর সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন 9ই অগাস্ট, তাদেরও পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। ওখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী, বিভিন্ন ডাক্তার, আধিকারিক, মর্গে কাজ যারা দেখেন তাদের সবার সঙ্গে সিবিআই কিন্তু কথা বলেছে। সিবিআই কিন্তু বসে নেই, কিন্তু প্রচুর পরস্পর বিরোধী বয়ান। তাহলে এত পরস্পর বিরোধী বয়ান, এর থেকে তো সন্দেহ একেবারে দৃঢ় হতে বাধ্য যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এটা নিছক যৌন অত্যাচার করে খুন নয়। এই খুনের পিছনে পরতে পরতে অনেক রহস্য লুকিয়ে আছে এবং সেই রহস্যের সঙ্গে আর্থিক দুর্নীতির প্রসঙ্গটা জড়িয়ে। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ, ওকে চোর বললে কম বলা হয়, ওটা ডাকাত। ওর রেজিস্ট্রেশন বাতিল করা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত। শুধু সন্দীপ ঘোষ নয়, দাস সাম্রাজ্যের আর যে মাথা আছে যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে রয়েছেন, যারা কতটা চিকিৎসা করেন আর কতটা বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেগুলোকে খুঁড়ে বার করতেই হবে। কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। হসপিটাল চিকিৎসকদের কাছে সেকেন্ড হোম, সেখানে
একজন পড়ুয়া চিকিৎসক ধর্ষণ করে খুন হলো, সেটা অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয়। সমস্ত ধরনের ধর্ষণ, অত্যাচার নিন্দনীয়, ক্ষমার অযোগ্য, কিন্তু সরকারি মেডিকেল কলেজে একজন কর্তব্যরত চিকিৎসক যেভাবে খুন হলেন এবং তাকে ধর্ষণ করা হলো, তার তুলনা কোথাও হয় না। ল্যান্সেট পত্রিকা চিকিৎসক মহলে যার সুনাম সবাই জানেন, ল্যান্সেটে কোনো গবেষণাপত্র প্রকাশ হলে চিকিৎসক মহলে আলোড়ন পড়ে যায়। সেই ল্যান্সেটেও আরজি করের কাণ্ডের উল্লেখ করা হয়েছে। আমাদের লজ্জায় মুখ দেখানোর উপায় নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তবে সিবিআই তদন্ত করছে, কিন্তু এত জটিল এবং এত অসহযোগিতা, এত পরস্পর বিরোধী বয়ান, অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে যতটুকু পড়ে আছে তার থেকেই কিন্তু সিবিআই আদালত গ্রাহ্য প্রমাণ জোগাড় করতে চাইছে। আদালত গ্রাহ্য নইলে কিন্তু কেস দাঁড়াবে না, এ কথাটা আমাদের মনে রাখতে হবে। আদালত গ্রাহ্য প্রমাণ জোগাড় করতে গেলে সিবিআই কে কিন্তু সময় দিতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষ তো চাপ দেবেনি, চাপ সিবিআই এর উপর দিতে হবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ঘটনা ঘটার 96 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। এই যে 96 ঘন্টা সিবিআই তদন্তভার হাতে নেওয়ার আগে কি ঘটেছে তার মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রহস্যের চাবিকাঠি। আরো পরতে পরতে রহস্য আছে। আচ্ছা, ওই গাড়িটা কোন আক্রোশে ভাঙচুর করা হয়েছিল? ওই গাড়ির মধ্যে কি এমন কিছু তথ্য প্রমাণ ছিল যেটা অভাগিনী জোগাড় করেছিলেন? আরজি কর হসপিটালে ঘটে চলা বেলাগাম দুর্নীতির প্রমাণস্বরূপ, এবং সেটা তিনি জনসমক্ষে প্রকাশ করার কথা ভাবছিলেন, সেটা জানতে পেরেই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? তার গাড়িটা আক্রোশের শিকার হলো কেন? কেন নির্যাতিতাকে এভাবে অত্যাচার করা হলো? অভাগিনীর শরীরে 25টা আঘাতের চিহ্ন আছে। কোন যুক্তিতে তাড়াতাড়ি দেহ সৎকার করা হলো? কেন দেহ সংরক্ষণ করে পুনরায় ময়না তদন্তের রাস্তাটাই বন্ধ করে দেয়া হলো? কেন বারবার করে সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত বলে এই ধারণাটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছিল? অনেক কিছু ঢাকবার চেষ্টা। দাস সাম্রাজ্যের লোকজনের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা প্রবল, কারণ বকলমে তারাই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চালান। এই যে 28শে অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী একটা কথা শুনে আমি ভারী আমোদ পেলাম। স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল ঘটে গেছে, ঠিক বলেছেন, মিরাকেলই তো। দাস সাম্রাজ্যের লোকজন স্বাস্থ্যক্ষেত্র নিয়ন্ত্রণ করছে। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষকে পুরস্কৃত করা হয়। তার সাঙ্গপাঙ্গরা চিকিৎসা না করেও দাপিয়ে বেড়ান। এক মহিলা অধ্যক্ষকে দাস সাম্রাজ্যের এক বড় নেতা ফোন করে কুৎসিত ভাষায় গালাগাল করেন। মুস্তাফিজুর রহমান বলে মেদিনীপুর মেডিকেল কলেজের এক টিএমসিপি নেতা জুনিয়র ডাক্তারদের, মহিলাদের আইটেম সঙ্গের সঙ্গে নাচ করতে বলেন। মিরাকেল, এইসবই তো মিরাকেল। সমস্ত প্রতিষ্ঠানে র্যাগিং নিষিদ্ধ, শাস্তিযোগ্য অপরাধ। কোন সাহসে এই মুস্তাফিজুর রহমান, যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলয়ে থাকেন, হিম্মত কি করে হয় যে বাচ্চা বাচ্চা মেয়েদের আইটেম সঙ্গে সঙ্গে নাচ করতে বলেন? সত্যিই তো মিরাকেল হয়েছে। আইএম এর বৈঠকে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা বলছেন
যে প্রায় 40-50% পরীক্ষার্থীর খাতা দাড়ি কমা ফুল স্টপ সহ এক। চ্যাট জিপিটি খুলে পরীক্ষার বন্দোবস্ত, ল্যাপটপ নিয়ে পরীক্ষার হলে যাওয়া, 3 ঘন্টার পরীক্ষার সময়সীমা সেটাকে 4 ঘন্টা করে দেওয়া। আপনাদের মনে আছে এক ডাক্তার বিধায়ক তার ছেলে কি পরীক্ষা দেবে, সেখানে ইনভিজিলেটর থাকবে না বলেছিলেন, দরজা জানলা সব খুলে টুলে রাখতে হবে। এই হচ্ছে মিরাকেল, স্বাস্থ্য ব্যবস্থার মিরাকেল। তারপরে তো মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, মৃতদেহ পাচার অভিযোগ উঠছে। সরকারি হসপিটাল চলে সরকারের টাকায়, মানে আমার আপনার করের টাকায়। কেন্দ্রীয় সরকার কোভিড কালে যে টাকা দিয়েছিল সেখানেও গন্ডগোল হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রীরা তদন্ত কমিশন করলেন 1 সদস্যের। একদিনও সেই পাতা উল্টে দেখা হয়েছে? আমরা জানতে পেরেছি সেই তদন্ত কমিশনের ফাইন্ডিংস গুলো কি? এই হচ্ছে মিরাকেল। মিরাকেল হয়েছে, সত্যিই মিরাকেল হয়েছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর রাজ্যের বেশিরভাগ মানুষ নির্ভরশীল। আর যারা টুকে ডাক্তারি পাশ করছে, যারা টাকা দিয়ে অনার্স পাচ্ছে, তাদের হাতে রাজ্যবাসীর স্বাস্থ্য আদৌ কি নিরাপদ? এখানে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর থেকেও এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের কুশীলবদের ছাড়া হবে না, ছাড়া হবে না। কোনো অবস্থাতেই তারা যাতে পার না পেতে পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সুপ্রিম কোর্টের মনিটরিং এ তদন্ত হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু জনতার নজরদারি রাখতে হবে এই তদন্তের গতি প্রকৃতির উপর। একমাত্র জনতা জনার্দনই এই অপরাধের বিচার করতে পারে। তদন্তকারী সংস্থা তদন্তের উপর নিরবচ্ছিন্নভাবে নজরদারি করে, যাতে ধামা চাপা দেওয়ার কোনো কৌশল কোনো পক্ষ না নিতে পারে। সহ্যের একটা সীমা থাকে। জল এখন মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে, তাই কোনো ধমকানি চমকানি আশা করব এ রাজ্যের মানুষ, দেশের মানুষ এই ধমকানি চমকানির কাছে মাথা নোয়াবেন না। ডাক্তাররা সামনে থাকবেন আন্দোলনে, আর কোটি কোটি বঙ্গবাসী তাদের সমর্থন করবেন, এবং তদন্তকারী সংস্থার তদন্তের উপর জনতার নজরদারি থাকবে। দাস সাম্রাজ্যের একটা পাপীও যেন এই তদন্তের আওতার বাইরে না থাকে। তারা যদি অপরাধ করে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য তাদেরকে শাস্তি দিতে হবে। মেঘের আড়ালে লুকিয়ে থেকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থায় এই ক্লেপ্টোক্রেসি, লুটোক্রেসি তারা চালু করেছেন। এর একটা বিহিত করা দরকার। হিন্দিতে বলে না আর পার কি লড়াই, এটা সাধারণ মানুষের আর পার কি লড়াই। তবে সিবিআই দেরিতে তদন্ত শুরু করেছে। আমি সিবিআই এর সাফাই দিচ্ছি না। সিবিআই তাদের সাফল্যের হার, তাদের দাবি 75%। তারা কিন্তু দিল্লি পুলিশের সঙ্গে মিলে নির্ভয়া কাণ্ডের ফয়সলা করেছে, আরো অনেক ঘৃণ্য অপরাধের কিনারা করেছে। এটা তাদেরকে করতেই হবে, এবং আদালত গ্রাহ্য প্রমাণ, এমন প্রমাণ তাদের দাখিল করতে হবে যাতে আইনের ফাঁক গলে দুর্বৃত্তরা যাতে বেরোতে না পারে। ইডি ঢুকছে, ইসিআইআর দাখিল হয়েছে। খুনের কারণ তদন্ত করবে সিবিআই, নিশ্চয়ই অপরাধীদের ধরবে।
কোথায় খুন, কিভাবে খুন, সেটা হচ্ছে প্রাথমিক, তারপর হচ্ছে খুনের কারণ, এগুলো সিবিআই। কিন্তু এই খুনের কারণ খুঁজতে খুঁজতে যেটা সামনে চলে আসছে সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের সীমাহীন দুর্নীতি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এই দাস সাম্রাজ্যের লোকজন করেছে, প্রভাবশালী যোগ আছে। আমাদের সব সহ্যের বাঁধ ভেঙে গেছে, জল মাথার উপর দিয়ে বইছে। তাই জনগণের নজরদারি থাক, নাগরিক সমাজের নজরদারি থাক। অবাগিনীর আত্মা তখনই শান্তি পাবে যখন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ পাপটা আমরা এতদিন ধরে করেছি এসব অনাচারকে সহ্য করে। এ আমার, এ তোমার পাপ, যা বিধাতার অভিশাপ রূপে ঝরে পড়েছে। তাই এখন প্রায়শ্চিত্তের সময়। এই প্রায়শ্চিত্ত আমরা তখনই করতে পারবো যখন আমাদের তীব্র নজরদারি থাকবে তদন্ত প্রক্রিয়ার উপরে। ততদিন আমরা রণে ভঙ্গ দেব না, ক্ষান্ত হব না, প্রতিবাদ আছড়ে পড়বে যে যেভাবে পারবেন সেখানে, যাতে কোনোভাবে আইনের ফাঁক গলে দুর্বৃত্তরা বেরোতে না পারে। নান্য পন্থা, এছাড়া আর বাঁচার কোনো পথ নেই।